হ্যালো স্টুডেন্ট, কেমন আছি আমরা সবাই? দেখতে দেখতে আমরা রক্ত সংবহনের উপরে 3টা মাস্টার ক্লাস নিয়ে ফেলছি। যেই ক্লাসগুলোতে আমি চেষ্টা করছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেসিক জিনিসগুলো সেগুলো পড়ানোর। আজকে আমরা এই চ্যাপ্টারের বাকি যে অংশটুকু আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তোমরা সবাই ধীরে ধীরে জয়েন হও। আজকে আমরা খুব মজা করে আমাদের হৃৎপিণ্ডের যে রোগগুলো হইতে পারে সেই ব্যাপারগুলো পড়ব। তোমরা অনেকেই স্ট্রোক সাথে হার্ট অ্যাটাক এই ব্যাপারগুলা ভুল বলে ফেলো, তাই না? সাধারণ মানুষও কিন্তু স্ট্রোক কি হার্ট অ্যাটাক কি এভাবে বুঝে পারে না, একটার সাথে গুলিয়ে ফেলে। আজকে আমরা এই ব্যাপারগুলো খুব সুন্দর করে বুঝে বুঝে পড়বো। আসলে স্ট্রোক কি, হার্ট অ্যাটাক কি, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আসলে আমরা বেসিক থেকে বোঝার চেষ্টা করব। যেহেতু আমরা হার্টের গঠন বুঝি, সো হার্টের গঠনের উপর ভিত্তি করেই আমরা এই জিনিসগুলো শিখব। ঠিক আছে? সবাই তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে মেনশন করো, যাতে যারা ক্লাস করে রেগুলার তোমাদের সাথে বাকিরাও জয়েন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে একজন মানুষের বুকে মনে হয় অনেক ব্যথা, চাপ দেওয়া, সে বোঝাচ্ছে যে অনেক ব্যথা লাগতেছে। হ্যাঁ, সো দেখি তার কি সমস্যা হয়েছে বুকে ব্যথার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এখনই। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও যাতে বাকিরাও সময় মতো জয়েন করতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তানহা জয়েন হয়ে গিয়েছো, সামিয়া ওয়ালাইকুম আসসালাম, বিশাল, দীপান্বিতা, রিয়াদ জয়েন হয়ে গিয়েছো। আমরা আজকে আমাদের এই হৃৎপিণ্ড চ্যাপ্টারের যে বাকি অংশটুকু, যেগুলো আমাদের নর্মালি কেউ সেভাবে সুন্দর করে পড়ায় না, আমরা সেই ব্যাপারগুলো একটু সুন্দর করে দেখব। ঠিক আছে? সেই ব্যাপারগুলো একটু সুন্দর করে আলোচনা করব। দেখতে পাচ্ছি মাইশা উপস্থিত হয়েছে, এছাড়া অনেকে তোমরা উপস্থিত হয়েছ। সবাই একটু দ্রুত তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করো যাতে বাকিরাও জয়েন করতে পারে ক্লাসে। মুন্না ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম তোমা। ঠিক আছে, বাকিরা জয়েন করুক, আমরা একটু কথাবার্তা বলতে থাকি। দেখতে পাচ্ছি ফারজানা ক্লাসে উপস্থিত হয়েছে, এছাড়াও বাকিরা। দেখো, আমরা একদম প্রথম ক্লাসে শিখিয়েছিলাম তোমাদের আমাদের হৃৎপিণ্ডের গঠন সহ আমাদের এই রক্ত চ্যাপ্টারের মেইন বেসিকগুলা, যেখানে আমি চেষ্টা করছিলাম যে রক্ত সংবহন তন্ত্র নিয়ে কিছু বলার, বিশেষ করে তোমাদের এই চ্যাপ্টারের মেইন বেসিকগুলা পড়িয়ে দেওয়ার। হার্টের ব্লাড সার্কুলেশন তোমরা বুঝতেই পারছো যারা 3টা ক্লাস করছো যে তোমাদের এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলো পড়া শেষ। যেই জিনিসগুলো বাকি আছে প্রথম দিকের, সেগুলো বেশিরভাগই সবই হচ্ছে ইনফরমেটিভ ব্যাপার স্যাপার, একটু তথ্য ভিত্তিক ব্যাপারগুলো যেগুলো মুখস্থ করে নিতে হবে বা নিজে পড়তে হবে আর কি। সেগুলো আমরা পেইড ব্যাচে পড়িয়ে দেবো আর কি। সেগুলো আমাদের পেইডের ক্লাসে আমরা ওই ব্যাপারগুলো দাগিয়ে দাগিয়ে পড়াবো আর কি। বাট যেহেতু এটা ফ্রি ক্লাস ছিল, সেখানে আমি চেষ্টা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার সামনে তুলে ধরার, যাতে তুমি এই ক্লাসটা থেকে আসলে উপকৃত হও এবং তোমার যাতে বোরিং না লাগে। একদম ছাক্কা জিনিসগুলা তোমার সামনে সুন্দর করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো দেখো, প্রথম ক্লাসে আমরা রক্ত সংবহন শিখছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা রক্ত সংবহনের উপর ভিত্তি করে বাকি যে টপিকগুলা সেগুলো আমরা শিখছি। তার মধ্যে 4 টাইপের রক্ত সংবহন ছিল, হ্যাঁ 4 ভাবে হয়, সেগুলো শিখছি। সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি, এই ব্যাপারগুলো আমরা শিখছিলাম। অ্যান্ড থার্ড ক্লাসে আমরা সবচেয়ে মজা করে শিখছিলাম কার্ডিয়াক সাইকেল।
যেখানে লাভ ডাব শব্দ, হ্যাঁ, হার্টের ভিতরে যে সাউন্ডগুলা, তারপর হচ্ছে পুরো ব্যাপারটা শিখছিলাম। এর পাশাপাশি আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ শিখছিলাম, যে এসএ নোড কীভাবে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করতেছে, এসএ নোড কার কাছে পাঠাচ্ছে, হ্যাঁ, পেসমেকার কি হার্টের ভিতরে, এই ব্যাপারগুলো আমরা খুব সুন্দর করে শিখছিলাম। সো আমরা পেসমেকার বায়োলজির ক্লাস করতেছি। সো পেসমেকার ব্যাপারটা কি তোমরা একটু জানাই ফেলো সবাই কমেন্টে, যে পেসমেকার আসলে কি। দেখি কে পারো, হার্টের পেসমেকার বলা হয় কোনটাকে, একটু কমেন্টে জানাও। যে তুমি তো পেসমেকার বায়োলজির ক্লাস করতে আসছো, এই যে আমাদের পেসমেকার বায়োলজি, তো এখানে এই পেসমেকার জিনিসটা আসলে কি। আজকে আমরা পেসমেকার নিয়ে কিন্তু একটু কথাবার্তা আছে। সো দেখি কে কে পারো, পেসমেকার মানে কি। তানহা বলছে যে যার নোট বেশি সুন্দর হবে তার, হ্যাঁ অবশ্যই। আমাদের ক্লাস তো এখনও শেষ হয়নি, আজকে আমাদের ক্লাস শেষ। আজকে ক্লাসের শেষে আমি দেখবো যে এই গ্রুপে আপলোড দেওয়া সবচেয়ে সুন্দর নোট কোনটা, এবং তোমরাই সেটা হচ্ছে ভোট দিবা, বা তোমরাই সেটা নিজেরাই যাচাই বাছাই করবা কোনটা বেশি সুন্দর হয়েছে, সেখান থেকে আমি একটা গিফট দিব, ঠিক আছে। সব তো দেখতে পাচ্ছি আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে নীলিমা দাস ঐশী, ও অ্যান্সার দিছে যে এসএ নোটকে বলা হয় পেসমেকার। গুড, ও সবার আগে অ্যান্সার দিছে, ঠিক আছে। যারা উল্টাপাল্টা অ্যান্সার দিতেছো তারা হয়তো ক্লাস করো নাই ঠিকভাবে, বা হয়তো পড়ো নাই, যাই হোক। তো কথা হচ্ছে আজকে আমরা হৃৎপিণ্ডের যে রোগগুলা হইতে পারে, আমাদের কি কি কার্ডিয়াক প্রবলেম হইতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, দেখো একটা চাচা আমরা দেখতে পাচ্ছি যে তার বুকে খুব ব্যথা, সে বুকে হাত দিয়ে এরকম বুঝাইতেছে, হ্যাঁ, যে বুকে অনেক তার চাপ ধরে একটা ব্যথা। সো কথা হচ্ছে যে কেন তার ব্যথাটা হচ্ছে, আমরা একটু এটা দেখি। কথা হচ্ছে যে তার যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানজাইনা। কি বলি এই সমস্যাটাকে? অ্যানজাইনা। এখন তোমার কাছে মনে হতে পারে যে ব্যথা, বুকে ব্যথা মানে কি অ্যানজাইনা? না। তাহলে অ্যানজাইনা আসলে কি? তাহলে আমরা আজকে এখন একটু আলোচনা করব অ্যানজাইনা নিয়ে। অ্যানজাইনা হচ্ছে আমাদের কার্ডিয়াক প্রবলেম, বা আমাদের হৃৎপিণ্ডের একদম প্রথম দিককার একটা সমস্যা বলা যায়। আমাদের হৃৎপিণ্ডে তুমি জানো যে আমাদের বডির প্রত্যেকটা অর্গান বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, পুষ্টি দরকার, তাই না? তো হৃৎপিণ্ড নিজেও তো একটা অর্গান, তার বেঁচে থাকার জন্য পুষ্টি দরকার, তার বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। এখন হৃৎপিণ্ড যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পায়, তখন কি ঘটনাটা ঘটে দেখো। কথা হচ্ছে এই যে মনে করো আমাদের হৃৎপিণ্ডের ভিতরে প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই হচ্ছে, পুষ্টি সাপ্লাই হচ্ছে, এবং এই অক্সিজেনের সাহায্যে এই যে নিউট্রিশনগুলা জারিত হয় যে প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। এখন যখন অক্সিজেন উপস্থিতি থাকে তখন আমরা জানি কোন শ্বসন হয়? সবাত শ্বসন। কিন্তু যখন অক্সিজেন অনুপস্থিত বা কম, তখন কোন শ্বসন হয়? অবাত শ্বসন। এখন দেখো নর্মালি আমাদের হৃৎপেশিগুলোর ভিতরে সবসময় সবাত শ্বসন হয়, কিন্তু যদি কোনো কারণে অক্সিজেন খুব কম পরিমাণে থাকে বা অক্সিজেন না থাকে, তখন কি সবাত শ্বসন হইতে পারবে? পারবে না। তখন তাহলে কোন শ্বসন হবে? হৃৎপেশিগুলোর ভিতরে অবাত শ্বসন। এই অবাত শ্বসনের একটা সমস্যা হচ্ছে, অবাত শ্বসনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। যেহেতু হৃৎপিণ্ডের ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে অবাত শ্বসন হলো আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, মনে রাখবা যে ল্যাকটিক অ্যাসিড যেখানেই তৈরি হবে এখানেই পেইন হবে। ল্যাকটিক অ্যাসিড মানে কি হবে? পেইন হবে, ব্যথা হবে। তাইলে কথা হচ্ছে এই যে ল্যাকটিক অ্যাসিডটা হৃৎপেশিতে জমা হয়েছে, এই কারণে তার এই যে বুকে একটা ব্যথা অনুভূত হচ্ছে, ঠিক আছে। এই সমস্যাটাকে বলছি আমরা অ্যানজাইনা। তার মানে বুকে ব্যথা মানে যে অ্যানজাইনা তা না, অবশ্যই অ্যানজাইনার কিছু ফিচার আছে, ক্যারেক্টারিস্টিক কিছু ফিচার আছে, এগুলো যদি মিলে তাইলে সেটা অ্যানজাইনা, ঠিক আছে। তাহলে আমি তোমার বোঝাইতে এটুকু বোঝালাম যে কেন ব্যথাটা হচ্ছে, কারণ হার্টের ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে সবাত শ্বসন হচ্ছে না। কি শ্বসন হচ্ছে? অবাত শ্বসন। আর অবাত শ্বসনে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড যেখানে তৈরি হবে সেখানে কি হবে? পেইন বা ব্যথা হবে। এই কারণে তার বুকে একটা ব্যথা অনুভূত হচ্ছে। এই সমস্যাটাকে আমরা কি বলতেছি? অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। আমরা বলি অ্যানজাইনা অথবা অ্যানজাইনা পেক্টোরিস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস কি।
একটা মজার ব্যাপার বলি, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ঠিক আছে, তখন আমি রক্তের চ্যাপ্টারটা পড়ে ফেলছি, ততক্ষণে আমি তখন সেকেন্ড ইয়ারে কলেজে। তো তখন হঠাৎ একদিন আমার মা ফোন দিয়েছে যে তার বুকে এরকম ব্যথা হচ্ছে। তো আমি দেন এই ব্যথার তার বলার যখন শুরু করছে, তখন এই বলাগুলা অনেকটা আমার বইয়ের আমার যেহেতু অ্যানজাইনাটা পড়া ছিল এগুলোর সাথে মিলতেছিল। অ্যান্ড আমি খেয়াল করলাম যে তার যে বুকে ব্যথাটা, এই বুকে ব্যথাটা তার একদম তার কথা অনুসারে সে যেটা বলল যে বুকের ঠিক মাঝখানে একটা চাপ ধরা ব্যথা, ঠিক আছে। মামনি বলতেছিল যে তার বুকের ঠিক মাঝখানে একটা চাপ ধরা ব্যথা, মনে হচ্ছিল যে তার বুকের উপরে হয়তো ইট বসানো বা পাথর বসায় রাখলে একটা চাপ 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 ধরা যে ব্যথা, সেরকম ব্যথা, ঠিক আছে। তো আমি তারপর জিজ্ঞেস করছি যে তোমার ব্যথাটা কতক্ষণ থাকে, তো বলছে যে এরকম 20-25 মিনিট বা আধা ঘন্টার মতো ব্যথা থাকে তার। হ্যাঁ, তো তারপরে জিজ্ঞেস করছি যে ব্যথা কি শুধু বুকেই হয় নাকি অন্য কোনো জায়গায় ব্যথা আছে। তো তারপরে বলছে যে ব্যথাটা আমার বুকে হয়, মাঝে মধ্যে আমার এই ঘাড় কাঁধ এইসব জায়গায় ব্যথা করে। দেন আমার তো তখন ক্ষুদ্র জ্ঞান, হ্যাঁ, আমি কেবল সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমি তো আর ডাক্তার না, কিন্তু আমি আমার বায়োলজি বইয়ের সাথে তখন অনেক কিছু মিল পাচ্ছিলাম। হ্যাঁ, এই যে দেখো বায়োলজি বইয়ের সাথে তখন অনেক কিছু মিল পাচ্ছিলাম যে এই যে বুকের ঠিক স্টারনাম কোন জায়গা থাকে বুকের, এই যে এখানে থাকে স্টারনাম মাঝখানে। তো বলছে স্টারনামের পিছনে ব্যথা, তারপর ব্যথাটা কতটুকু সময় থাকে, 5 থেকে 30 মিনিট। ব্যথাটা কোথায় হয়, গলা কাঁধ চোয়াল এইসব জায়গা। তো যখন এই ব্যাপারগুলো মিলতেছিল পয়েন্ট টু পয়েন্ট, আমি তখন মামুনের বলছি কি যে তোমার তাইলে মনে হয় অ্যানজাইনা হয়েছে, অ্যানজাইনা পেক্টোরিস। তো আমারে বলছে তুমি তো খুব বড় ডাক্তার হয়ে গেছো। হ্যাঁ, আমি তো তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি তো তখন সেরকম পড়াশোনা হয়তো অত একটা সবার মতো ভালো ছিলাম না, বাকিরা যেরকম সারা দিন রাত পড়ে এত পড়ুয়াও আমি ছিলাম না, রেজাল্ট অত একটা ভালো না, এ পাইতাম বেশিরভাগ সময়, A- পাইছি। তো কথা হচ্ছে তখন মামনি বলছে তুমি তো অনেক বড় ডাক্তার হয়ে গেছো। হ্যাঁ, তো এরকম বলতেছে। এরপরে সে ডাক্তার দেখাইতে গেছে, তো আমি বলছি তাহলে একটা ডাক্তার দেখাই ফেলো। ডাক্তার দেখানোর পরে ডাক্তার লিখছে স্টেবল অ্যানজাইনা। হ্যাঁ, ডাক্তার এটা লিখে দিয়েছে ডায়াগনোসিসে লিখছে যে স্টেবল অ্যানজাইনা, এটা লিখছে। তা আমার এরপরে আমি বলছি প্রেসক্রিপশনে ছবি দাও, অ্যান্ড পরে আমি দেখি যে তার অ্যানজাইনা হয়েছে। তা আমি বলছি আমি যে বললাম তোমাকে অ্যানজাইনা হয়েছে, তুমি তো বিশ্বাস করলে না। হ্যাঁ, তুমি তো বুঝলা না, তুমি বললে যে ডাক্তার হয়ে গেছি। তো হচ্ছে ব্যাপার। তো সত্যিকার অর্থেই এখন মেডিকেলে চান্স পেয়ে গেছি, ডাক্তার হব সবার আশীর্বাদে দোয়ায়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে বইয়ের কথার সাথে পেশেন্টের কথায় সব কিছু মিলে। তাহলে এই যে দেখো অ্যানজাইনার সিমটম কেমন হবে, সিমটম মানে কি, সিমটম মানে হচ্ছে পেশেন্টের কমপ্লেন, পেশেন্ট কি বলবে সেটা হচ্ছে সিমটম আর কি। তো দেখো সেই কথাগুলাই যে বুকের ঠিক মাঝখানে একটা চাপ ধরা ব্যথা মনে হবে, ব্যথাটা 5 থেকে 30 মিনিট পর্যন্ত থাকবে, গলা কাঁধ, হ্যাঁ, এইসব জায়গায় ছড়াইতে পারে, এই হচ্ছে ব্যাপার। এবং বাকিগুলো জাস্ট যে শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হইতে পারে, মনে হবে যে বুকে একটা চাপ ধরা ব্যথা, এই যে আড়ষ্ট ভাব, নিষ্পেষণ, একটা চাপ ধরা ব্যথা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যানজাইনার লক্ষণ আর কি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অ্যানজাইনা ব্যাপারটা কি। তাহলে চলো আমরা একটু অ্যানজাইনার টাইপ পড়ি। অ্যানজাইনার টাইপ, এই যে দেখো অ্যানজাইনার টাইপ লেখা আছে এখানে। আমি বললাম যে একটু আগে ডাক্তার কি লিখে দিয়েছিল, স্টেবল অ্যানজাইনা, তাই না। তাহলে অ্যানজাইনা 3 টাইপের, একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, একটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও তারা শুধু এগুলো জানবা, ঠিক আছে। তাহলে স্টেবল, আনস্টেবল আর প্রিন্স মেটাল। স্টেবল আনস্টেবল মানে কি, স্টেবল অ্যানজাইনা এমন একটা টাইপের অ্যানজাইনা যেটা হচ্ছে কেবল যখন কেউ অনেক বেশি কাজ করে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে অনেক হেভি ওয়ার্ক করতেছে, তখন যে অ্যানজাইনাটা ফিল হয় সেটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা। আর আনস্টেবল অ্যানজাইনা কি, মনে করো একজন মানুষ সে রেস্ট করতেছে, শুয়ে আছে, তাও বুকে ব্যথা করতেছে, সেটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, এটা খুব খারাপ, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। প্রিন্স মেটাল মানে হচ্ছে পরিবর্তন হইতেছে, ঠিক আছে, মানে বিশ্রাম নিলেও হইতে পারে, ঘুমের সময় হইতে পারে, এটা কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। এটাকে বলা হয় প্রিন্স মেটাল অ্যানজাইনা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানজাইনা 3 রকমের হইতে পারে। এবং দেখো অ্যানজাইনা আর এক নাম কি, অ্যানজাইনা পেক্টোরিস, দেখছো, ওকে। তারপরে দেখো যে অ্যানজাইনার কারণ কি, আমি একটু আগেই বলছি যে অ্যানজাইনা যখন হয় তখন কোন শোষণ হয়, অবাত শোষণ। আর অবাত শোষণে উপজাতি হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড। আর অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড জমা হলে সেখানে কি হবে, ব্যথা হবে। কথাবার্তা আমাদের শেষ, আমরা বেসিক লিখে পড়িয়ে দিয়েছি তোমাকে, ঠিক আছে, ওকে। তাহলে অ্যানজাইনা শেষ।
এরপরে আসে কিভাবে তুমি প্রতিকার করবে। প্রতিকার কি করবে, তুমি সাথে সাথে ডাক্তারের কাছে যাবা, ডাক্তার তোমার একটা ইসিজি করাবে, হ্যাঁ। তার পাশাপাশি ডাক্তার তোমার আরও কিছু সাজেস্ট করবে, কিছু ওষুধ দিতে পারে। তার পাশাপাশি ডাক্তার যদি দেখে যে তোমার কোনো সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে যাইতে হবে, তাহলে তোমার সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরে যাবে। আর তুমি কি করতে পারো, তুমি হচ্ছে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে পারো, ব্যায়াম করতে পারো, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, ঠিক আছে, এই ব্যাপারগুলো মানতে হবে আর কি। ওকে, তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। এখন আসি হার্ট অ্যাটাক। বেশিরভাগ মানুষের যেই ব্যাপারটা ঘুলায় যায় সেটা হচ্ছে স্ট্রোক আর হার্ট অ্যাটাক। এই দুটোর মধ্যে বাংলাদেশের 90% মানুষই উল্টায় পাল্টায় ফেলে। স্ট্রোক কি আর হার্ট অ্যাটাক কি? স্ট্রোকে মরে গেলে বলে হার্ট অ্যাটাক হয়েছে, আর হার্ট অ্যাটাকে মরে গেলে বলে স্ট্রোক হয়ে মরে গেছে। তাহলে বাংলাদেশের মানুষ এই ব্যাপারটা এখনও ক্রিস্টাল ক্লিয়ার না। এখন তুমি একজন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হিসেবে তুমিও যদি বাংলাদেশের নর্মাল মানুষের মতো আচরণ করো, তাহলে পড়াশোনা না করাই ভালো। তাহলে কথা হচ্ছে আমরা একটু বুঝি হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। দেখো, কথা হচ্ছে আমাদের একটা হার্ট, এই হার্টের যে হৃদপেশিগুলা, এই হৃদপেশিগুলো বেঁচে থাকার জন্য তুমি একটু আগেই জেনে আসছো অক্সিজেন দরকার, পুষ্টি দরকার। এখন কোনো কারণে মনে করো যে এই হচ্ছে সেই করোনারি ধমনী, এই হচ্ছে সেই করোনারি ধমনী। এই করোনারি ধমনীর ভিতরে কোনো কারণে মনে করো কোলেস্ট্রল জমে গেছে অথবা চর্বি জমে এরকম ব্লক হয়ে গেছে, তাহলে বলো অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত আগে যে এখানে আসতেছিল, নিউট্রিশন আসতেছিল এখানে, এখন কি আর আসতে পারবে? পারবে না, কারণ এই জায়গায় কি হয়ে গেছে, প্লাগ ফর্মেশন হয়েছে। এই যে কোথাও এই যে প্লাগ যদি ফর্মেশন হয়, কোথাও যদি এরকম প্লাগ ফর্মেশন হয়, তাইলে সেখানে তো রাস্তা আটকে গেল, এর নল কি হয়ে গেছে, নালি কি বন্ধ হয়ে গেছে, তখন এই জায়গাটা কি আর নিউট্রিশন পাবে? পাবে না। তোমারে যদি না খাইতে দেয় তুমি কি বাঁচবা? বাঁচবা না। তাহলে হৃদপেশি কি এখানে বেঁচে থাকতে পারবে? পারবে না। তখন কি হবে, হৃদপেশিগুলা ডেথ হয়ে যাবে, এইটুকু অংশ তখন কি হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। এই যে হৃদপেশি যে মারা গেল, হৃদপেশির মারা যাওয়াকে বলা হয় হার্ট অ্যাটাক। তাইলে এই যে অংশটুক ডেথ হয়ে গেল, এই অংশটুক নষ্ট হয়ে গেল, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক মানে কি, হৃদপেশির মারা যাওয়া, হৃদপেশির মৃত্যু, ঠিক আছে, সহজ ভাষায় বললাম। এখন আসি হার্ট অ্যাটাককে আমরা বলি এমআই। হার্ট অ্যাটাককে কি বলি? এমআই। এমআই মানে কিন্তু শাওমি মোবাইল না, এমআই মানে শাওমি মোবাইল না, ঠিক আছে। এমআই মানে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হসপিটালে কিন্তু হার্ট অ্যাটাককে আমরা বেশিরভাগ সময় এরকম এমআই বলি, ঠিক আছে, এমআইয়ের পেশেন্ট, ঠিক আছে, সহজে এইটা বলা হয়। এখন তোমার জানা থাকলে তুমি বুঝতে পারবা, নাহলে তুমি বুঝতে পারবা না, ঠিক আছে। এমআই আবার কি? তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দেখো, মায়ো মানে কি? মায়ো মানে হচ্ছে মাসেল বা পেশি, মায়ো মানে মাসেল বা পেশি। কার্ডিয়া, কার্ডিয়া মানে তুমি কি যদি এখনো না বুঝো, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, কার্ডিয়া মানে কি? হৃৎপিণ্ড। তাহলে মায়োকার্ডিয়াল মানে কি? হৃৎপিণ্ডের পেশি, মানে হৃৎপেশি। আর ইনফার্কশন মানে হচ্ছে মৃত্যু। তাহলে হৃদপেশির মৃত্যু, এটাকে আমরা ভালো নামে ডাকি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কেন হচ্ছে? এই যে দেখো প্লাগ হয়ে গেছে, প্লাগ আটকে গেছে, এই জায়গাটা দেখো প্লাগ হয়ে, এই যে কোলেস্ট্রল জমে এই যে প্লাগ হয়ে, এই যে ছিল করোনারি ধমনী, এর মধ্যে প্লাগ হয়ে এই যে আটকে গেছে, এখন আর রক্ত যাইতে পারতেছে না, যার কারণে হৃদপেশির এই অংশটুক মারা গেল। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক বা এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দেখো এই কথাগুলাই লেখা আছে, এই যে দেখো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে। ওকে, চলো আমরা পরবর্তী ব্যাপারে যাই, দেখি কি কি লেখা আছে। ওকে, তো বলছে যে এই যে প্লাগ জমে যায়, এই যে তুমি তো দেখলা যে এরকম প্লাগ হয়ে গেছিল, তো এটাকে আমরা বলি হচ্ছে করোনারি অ্যাথেরোমা। কি বলি? অ্যাথেরোমা বলি, ঠিক আছে। যখন প্লাগ হয়ে গেছে এটাকে বলা হয় করোনারি অ্যাথেরোমা। তখন হৃদপেশিগুলো মারা যায়, যেটাকে বলা হয় হার্ট অ্যাটাক বা কি বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন মানে কি? এই দেখো লেখা আছে যে পুষ্টির অভাবে টিস্যুর মৃত্যু, ঠিক আছে, বা রক্ত প্রবাহ কম হওয়ার কারণে টিস্যুর মৃত্যুকে বলা হয় ইনফার্কশন, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, নিউট্রিশন যদি না পায় তখন সেটাকে বলা হয় ইনফেকশন। এখন এখানে হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণ আছে, লক্ষণগুলো পড়বা। যে তার তো বুকে ব্যথা হবেই, তারপর হচ্ছে তার শ্বাস প্রশ্বাস অনেক দূরত্ব হবে, তার বমি বমি থাকবে, এটা ভালো কথা, হ্যাঁ, বা বমি হইতে পারে, তারপর হইতেছে তার অস্বস্তি ফিল হবে, ঠিক আছে। তাহলে এই লক্ষণগুলো রিডিং পড়বা আর কি। ওকে,
এখন হচ্ছে হার্ট অ্যাটাকের প্রতিরোধ। তো হার্ট অ্যাটাকের প্রতিরোধে তুমি কি করবা, তুমি বুঝতেই পারতেছ যে তারে বিড়ি সিগারেট খাইতে বারণ করতে হবে, তারে হচ্ছে ফাস্টফুড খাইতে বারণ করতে হবে, তার সিডেন্টারি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সারাদিন বসে বসে ফোন গুতায়, ঠিক আছে, শুয়ে শুয়ে ফোন গুতায়, তাইলে তো হার্টের সমস্যা হবেই। তাইলে হচ্ছে তার কাজ করতে হবে, খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে, ঠিক আছে। এই শুয়ে বসে থাকা, এই সিডেন্টারি লাইফস্টাইল চেঞ্জ করতে বলতে হবে। হ্যাঁ, তৈলাক্ত যে খাবারগুলো, হাই কোলেস্ট্রল যুক্ত খাবারগুলো, এগুলো অ্যাভয়েড করতে বলতে হবে। এই তো এই যা যা বললাম এই কথাগুলো এখানে লেখা আছে, এই যে বিড়ি সিগারেটের কথা লেখা আছে, এই অ্যালকোহল খাওয়া যাবে না, তারপর হচ্ছে এই যে চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, সবজি খাইতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই তো এই কথাগুলো এখানে লেখা আছে। এখন আসি হার্ট অ্যাটাক ও স্ট্রোক। খুব সুন্দর একটা ব্যাপার, আমি যে কথাটাই বলতেছিলাম, বাংলাদেশের 90% মানুষই জানে না যে হার্ট অ্যাটাক কি আর স্ট্রোক কি। স্ট্রোকের মৃত্যু হইলে বলে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হইলে বলে স্ট্রোক। তাহলে এখন আজকে সুন্দর করে জানা যাইতে হবে, এখন থেকে বেসিক পুরো ক্লিয়ার করে যাইতে হবে যে হার্ট অ্যাটাক, এইটা একটু আগে তোমাকে পড়িয়ে আসছি। হার্ট অ্যাটাক মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আর নিউট্রিশন না পাওয়ার কারণে হৃদপেশির মৃত্যু, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। তাহলে অবশ্যই হার্ট অ্যাটাক কোথায় হবে? হার্টে। আর স্ট্রোক, এইটা হার্টের কোনো সমস্যাই না। স্ট্রোক কোথায় হয়? ব্রেনে, ঠিক আছে। স্ট্রোক দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইসকেমিক। তোমার মাথায় এইসব ইংলিশ শব্দ না শুনলে তুমি সহজে মনে রাখো। হেমোরেজিক মানে হইতেছে আমাদের ব্রেনের ভিতরে যে আর্টারিগুলো সেগুলো ফেটে গেছে আর কি, ফেটে রক্ত বের হয়ে গেছে, সেটাকে বলা হয় হেমোরেজিক। আর এটা হচ্ছে ইসকেমিক, মানে হার্টে এই যে যে ভ্যাসেলগুলো ছিল সেখানে কোনো একটা ব্লক হয়ে গেছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণে ব্লাড পাচ্ছে না। বুঝতে পারছো? তাহলে যাই হোক, একটা হচ্ছে স্ট্রোক আর একটা ছিল হার্ট অ্যাটাক। সহজ ভাষায় বললাম আর কি। এই ব্যাপারগুলো আসলে মেডিকেল সায়েন্সের অনেক ডিপ নলেজ, অনেক অনেক পড়াশোনা এগুলো, ঠিক আছে। জাস্ট তোমাদের সহজ করে বলার চেষ্টা করলাম আর কি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে দেখি হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সম্পর্কে কী কী লেখা আছে। এই লেখা আছে, দেখো তোমাদের একদম বইয়ের লাইন তুলে না, 226 পেজ বের করলে তোমরা এগুলো পেয়ে যাবা। এই যে দেখো, মস্তিষ্কের রক্তনালী রক্ত সরবরাহ বন্ধ হয়ে তখন স্ট্রোক হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের এই পার্থক্য পড়লে তোমরা বাকি ব্যাপারগুলো বুঝতে পারবা। বিশেষ করে প্রথম লাইনটা পড়লে ডেফিনেশন, এই যে দেখো, রক্ত সরবরাহকারী ধমনির ভিতরে যদি কোনো জমাট বাঁধে বা রক্তনালী যদি ফেটে যায় তখন সেটাকে বলা হয় স্ট্রোক, ঠিক আছে। তাহলে একটা হইতেছে মানুষের ব্রেনের আর একটা হইতেছে হার্টের, ঠিক আছে। হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের সমস্যা আর স্ট্রোক হইতেছে ব্রেনের। ওকে, এখন আসে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর বা ফেইলিওর মানে হইতেছে পর্যাপ্ত পরিমাণে তোমার কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন তুমি পূরণ করতে পারো নাই, সেটি হচ্ছে ফেইলিওর। মনে করো তোমার বাবা মা তোমার প্রতি যে এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে তুমি একদিন এইচএসসি পরীক্ষায় প্লাস পাবা, তারপরে হয়তো কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বা, মেডিকেলে চান্স পাবা, অথবা তুমি ইঞ্জিনিয়ারিং বুয়েট অথবা কুয়েটে চান্স পাবা। এগুলো এক্সপেকটেশন রেখেই সে তোমারে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিচ্ছে। বাট তুমি যখন এইগুলা দিতে তারে ব্যর্থ হয়ে যাবা তখন তুমি ফেইল, তখন তোমার ফেইলার। তাহলে কথা হচ্ছে হার্টের কাজ কি? হার্টের কাজ হচ্ছে সারা বডিরে ব্লাড পাম্প করে পাঠানো। এখন হার্ট যদি সেই কাজ করতে ব্যর্থ হয় তাহলে সেটা হচ্ছে হার্ট ফেইলিওর। তাহলে হার্ট ফেইলিওরের ডেফিনেশনে লেখা আছে যে দেহের চাহিদা অনুযায়ী, হ্যাঁ, দেহে যতটুকু পরিমাণ দরকার সেই অনুযায়ী যদি রক্তের যোগান দিতে না পারে তখন সেটাকে বলা হচ্ছে হার্ট ফেইলিওর। বোঝা গেছে? তো হার্ট ফেইলিওরের এরকম কিছু লক্ষণ আছে এবং কিছু কারণ আছে, রিডিং পড়লেই হবে, ঠিক আছে। যে হার্ট ফেইলিওরের লক্ষণ ওই একই টাইপের, একটু রিডিং পড়লেই হবে। ওকে, এখন এখানে কিছু ফ্যাক্টর দিছে যে হার্টের সমস্যা কাদের কাদের কী কী কারণে বেশি বাড়তে পারে, কিছু রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। এই ব্যাপারগুলা রিডিং করলেই হবে যে কী কী কারণে হার্টের সমস্যা হতে পারে। যেরকম বয়সের একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, তারপরে আমাদের সেক্স মানে পুরুষ মহিলারও একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, যে হচ্ছে সাধারণত পুরুষ যারা সাধারণত করোনারি হৃদরোগেতে বেশি, মানে মহিলাদের থেকে পুরুষদের এই রোগগুলো একটু বেশি হয়। কিন্তু মহিলারা আবার যখন মেনোপজের পরে যায় তখন আবার বাড়ে। মেনোপজ মানে কি? তাদের যে মাসিক যখন বন্ধ হয়, একজন জীবনের শেষ পর্যায়ে 45 বছর বয়সে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, ওই সময় পরে আবার রিস্ক বেড়ে যায়, ঠিক আছে। তার মানে হবেই মানে এই না, মানে রিস্ক বাড়ে, হ্যাঁ। তারপরে যারা বিড়ি সিগারেট খায়, ধূমপান করে তাদের, বা পারিবারিক আগে কারোর এরকম হয়েছে, হ্যাঁ, হয়তো তার বাবার এরকম হয়েছে তাইলে এরকম হইতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের হইতে পারে, হ্যাঁ। কোলেস্ট্রল যারা বেশি বেশি খায়, ডায়াবেটিস কন্ট্রোলে রাখে না, ভুঁড়ি আছে অনেক বেশি, হ্যাঁ, তাদের হইতে পারে। এই তো এই ব্যাপারগুলোই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের রিস্ক ফ্যাক্টর। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে
ধরো তুমি ডাক্তার, তোমার কাছে একটা পেশেন্ট হঠাৎ এসে বলতেছে যে আমার বুকে অনেক ব্যথা, মাঝখানে অনেক ব্যথা করতেছে, হ্যাঁ, এবং তোমার কাছে মনে হলো যে এটা একটা কার্ডিয়াক পেইন, তোমার কাছে মনে হলো এটা কার্ডিয়াক পেইন, তখন তুমি তারে কি টেস্ট করতে দিবা? কমেন্টে একটু জানাও তো। তোমার কাছে মনে হলো এই টেস্টগুলোর মধ্যে, তখন তুমি তারে কোন টেস্ট করতে দিবা? এখানে 9টা টেস্ট আছে, তুমি কি তারে 9টা টেস্টই করতে দিবা? ইনস্ট্যান্ট কোন টেস্ট করাবা বলো? জানাও তো দেখি যে কোন টেস্ট করাবা। এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাকে একবার করেছি, তাই না, আজকে? ওকে, দেখতে পাচ্ছি মাইশা সঠিক অ্যান্সার দিয়েছো, তারপর হচ্ছে বিশাল, রিয়া সঠিক অ্যান্সার দিয়েছো, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, অনন্যা, নীলিমা, তারপরে বাকিরাও যারা অ্যান্সার দিয়েছো সবাই সঠিক। হ্যাঁ, মুন্না, রনি, দীপান্বিতা, আমাদ, নাফিস, মেঘনা, ফাইজা, দীপা, সবাই তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো যে ইসিজি করাবা। গুড। তাহলে কথা হচ্ছে তোমার এই ব্যাপারটা একটু ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে হঠাৎ একটা পেশেন্টের যদি কার্ডিয়াক পেইন মনে হয়, তুমি চোখ বন্ধ করে তার একটা ইসিজি করায় দেবা। কথা হচ্ছে ইসিজি খুবই স্বল্প মূল্যের একটা টেস্ট, সরকারি মেডিকেল কলেজগুলোয় মাত্র 70-80 টাকায় করানো যায়। দেন কোনো একটা প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে 150, সর্বোচ্চ 200-250 টাকা নেয়। তাহলে বুঝো যে এত কম টাকার একটা টেস্ট তোমার এত বড় একটা সমস্যা আগে থেকে তোমার জানাইতে পারবে। বাট যারা অবহেলা করে, নেগলিজেন্স করে, আরে করতেছি করবানে, থাক টেস্ট করাবো না, হ্যাঁ একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, একটু ব্যথার ওষুধ খেয়ে নিই, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে। তাহলে কথা হচ্ছে যে একটা ইসিজি করায় ফেলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সর্বপ্রথম আমরা যে টেস্টটা করি সেটা কোন টেস্ট? ইসিজি। খুবই ইম্পর্টেন্ট, দেখছো 100% ভিবিআই লেখা আছে। তাহলে ইসিজি হচ্ছে একদম প্রাথমিক রোগ নির্ণয়। তাহলে হার্টের প্রাথমিক রোগ নির্ণয় করতে পারবো আমরা কিসের মাধ্যমে? ইসিজি। এবং ইসিজিটা আগে আগে করাইলে কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই আমরা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারবো। এবং যদি আমাদের ইসিজি অনেক অ্যাবনর্মাল আসে, আমরা কিন্তু পরবর্তী স্টেপ নিতে পারবো এবং মানুষটারে হার্ট অ্যাটাকের থেকে আমরা বাঁচাইও ফেলতে পারি, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে একটা ছোট্ট একটা সিঙ্গেল পেপার কিন্তু বড় একটা ব্যাপার থেকে, বড় একটা খারাপ দুর্ঘটনা থেকে বাঁচাই দিতে পারে। একটা কাহিনী বলি ইসিজি নিয়ে। একটা বড় ডাক্তার, তো ওনার হঠাৎ রাত্রে অনেক বুকে ব্যথা উঠছিল, তো তখন রাত হয়তো 1-1:30 বাজে, উনিও ডাক্তার নিজেই, তো যখন পেইন উঠছে অনেক, তো ওনার মেয়েরে ডাকছে, তো ওনার মেয়ে আসছে ওনার পাশে। দেন ওনার মেয়ে মনে হয় বলছিল রাত্রে যে চলো হসপিটালে দেখিয়ে আসি। তো উনি বলছে না সমস্যা নেই, রাত্রেবেলায় নিজের মতো হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে, ঠিক আছে কালকে সকালে বাকি কিছু করাবো, যেহেতু রাত 1-1:30 বাজে। সো এখন আর হসপিটালে গিয়ে আসলে কিছু করানোর ইচ্ছা নেই, হ্যাঁ জাস্ট ভাবছে যে কালকে সকাল হোক, সকালে গিয়ে তো এমনি হসপিটালে যাবে, তারপর হচ্ছে একটা ইসিজি করায় ফেলবে আর কি। বাট পরবর্তী সকালবেলায় সেই ইসিজি আর করানো হয় নাই, সে রাত্রেবেলায় আর কি মারা গিয়েছিল। তাহলে কথা হচ্ছে যে রাত্রেবেলা যদি ওই সময় হসপিটালে গিয়ে একটা ইসিজি করানো হতো, তাহলে কিন্তু জাস্ট অনেক কিছুই ক্লিয়ার হয়ে যেত যে অবস্থা তার খারাপ, অ্যান্ড রাত্রেবেলা যদি সিসিউতে রাখা লাগতো তাহলে কিন্তু মানুষটা বেঁচে যাইতো। কিন্তু এই যে একটুখানি অবহেলা, একটু নেগলিজেন্স, একটু জাস্ট গুরুত্ব না দেওয়া, এই ব্যাপারটার কারণে পরবর্তী সকালে তার আর ইসিজি মানে আর করা হলো না, অ্যান্ড মানুষটাই পৃথিবীতে আর নেই। তাহলে বুঝতেই পারতেছো যে পড়াশুনো করার মানে শুধু এই না যে পরীক্ষায় 80 পেয়ে গেলাম জীবন পুরো। পড়াশুনো করার মানে হচ্ছে তোমার পরিবারের পাশে তোমার থাকা, পরিবারের যে কোনো জিনিসে যাতে তুমি মানুষের পাশে থাকতে পারো, পরিবারের পাশে। টাকা বহুভাবে ইনকাম করা যায়, ডাক্তারি হইতে হবে এরকম না, ইঞ্জিনিয়ার হইতে হবে এরকম না, টাকা অনেকভাবে ইনকাম করা যায়, বাট সসম্মানে পরিবারের পাশে থাকার জন্য তোমার পড়াশুনো করা, যাতে তুমি যে কোনো বিপদে আপদে সব সেক্টরেই তুমি তোমার পরিবারের পাশে তুমি থাকতে পারো, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে সবাই তোমরা ডাক্তার হবা না, কিন্তু এই ব্যাপারগুলো জানলে, এই ব্যাপারগুলো জানা থাকলে তোমার পরিবারের কারোর যে হবে না এটা কি তুমি জেনে বসে আছো? হইতেও তো পারে, তাই না? কারণ আমাদের সবার বাসায় সিনিয়র দাদা দাদি আছে, দাদু আছে, নানি আছে, তাই না? তো কথা হচ্ছে যে এরকম সমস্যা কারোরই হইতে পারে, বাট তুমি পড়াশোনা করে তুমি তোমার বইতেই আছে
তুমি শুধু ভালো করে না পড়ার কারণে এই ব্যাপারটা জানো না, অ্যান্ড বাসায় এগুলা তারা সাফার করতেছে, অ্যান্ড আলটিমেটলি দেখা যাচ্ছে যে তুমি চাইলেই কিন্তু ভালো করে পড়াশোনা যদি করতা, এগুলো যদি একটু জানা থাকতো, তারা অন্তত হসপিটালে তো নিয়ে যেতে পারতাম, বা বুঝতে তো যে ব্যাপারটা অনেক সিরিয়াস, এটা নিয়ে বাসায় বসে থাকা ঠিক না, তাই না? অন্তত বলতে তো পারতা, কিন্তু আমরা এগুলো করি না। আমরা শুধু পড়াশোনা করি কীভাবে একটু মুখস্থ করে একটা মেডিকেলে চান্স পাইতে হবে, একটা ইউনিভার্সিটিতে বুয়েটে চান্স পাইতে হবে, এই হচ্ছে আমাদের মেইন টার্গেট। মানে চান্স পাইতে হবে শুধু, হ্যাঁ, মানে চান্স পাইলে উল্টায় ফেলতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এইগুলো আসলে মানে পুরোপুরি ওই সেই টাকা কামানোরই ধান্দা এক প্রকার মানুষের। তো কথা হচ্ছে যে একটু স্বশিক্ষিত হইতে হবে, মানে ব্যাপারগুলো একটু ধারণ করতে হবে নিজের মধ্যে, যাতে পরিবারে সাপোর্ট দিতে পারো। সব কিছুর মূলেই হচ্ছে আমাদের পরিবার আর কি। তাহলে বুঝলা ইসিজি যে এটা হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয় একটা পরীক্ষা। এখন আসো ইটিটি, এটা কখন করি? ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট হচ্ছে মেইনলি হার্টের বর্তমান কার্যক্ষমতা কীরকম এটা বোঝার জন্য আমরা ইউজ করি। লাইক মনে করো যারা অ্যাথলেট, ঠিক আছে, ওদেরও মাঝে মধ্যে ইটিটি করা হয়। দেখবা যে ওরা ট্রেডমিলের উপরে দৌড়াইতেছে আর ওদের বুকে কিছু লিড লাগানো, হ্যাঁ। সো হচ্ছে হার্টের কার্যক্ষমতা বোঝার জন্য হচ্ছে ইটিটি। এখন মনে করো কারোর হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই, তাহলে কোন টেস্ট? হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই এই জন্য একটা টেস্ট আছে, যেই টেস্টের নাম হচ্ছে ট্রোপোনিন আই। আমরা হসপিটালে সহজে বলি ট্রোপাই, হ্যাঁ, ট্রোপাই সহজে বলি আর কি। তাহলে ট্রোপোনিন আই এটা হচ্ছে হার্ট অ্যাটাকের টেস্ট, ঠিক আছে। এখন আসো, একটু আগে তো বললাম করোনারি ধমনির ভিতরে ব্লক আছে কি আসে না কিভাবে বুঝবো, এটা টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে এনজিওগ্রাম। কোন টেস্ট? এনজিওগ্রাম। ব্লক আছে কি নাই। এখন মনে করো কারোর হার্ট ফেইলিওর হয়ে গেছে, হার্ট ফেইলিওর হয়েছে কি হয় নাই আমরা কোন টেস্ট দ্বারা বুঝি? বিএনপি টেস্ট। বিএনপি টেস্ট, বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি না, বিএনপি হইতেছে হার্ট ফেইলিওরের টেস্ট, ঠিক আছে। ওকে, এখন আসো হৃৎপিণ্ডের অবস্থা কোন জায়গায়, এই জন্য আমরা এক্সরে ইউজ করি, ঠিক আছে, যে আমাদের বুকের কোন পাশে হৃৎপিণ্ডটা আছে। তো এরকম হইতে পারে অনেক সময়, তোমরা জানো নর্মালি বুকের বাম পাশে হৃৎপিণ্ডটা থাকে, তাই না? কিন্তু অনেক মানুষের জন্মগতভাবে হৃৎপিণ্ডটা এই বাম পাশে না থেকে হৃৎপিণ্ডটা ডান পাশে থাকতে পারে, বাম পাশে না থাকে হৃৎপিণ্ড ডান পাশে থাকতে পারে। যাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড এরকম বাম পাশে না থেকে ডান পাশে থাকে, সেই সমস্যাটাকে আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া। কি বলি? ডেক্সট্রোকার্ডিয়া। তার মানে আমরা এটা এক্সরে করায়, বুকের একটা এক্সরে করায় আমরা জানতে পারি যে হার্টটা কি ঠিক জায়গায় আছে, বাম পাশে আছে। তো যদি বাম পাশে না থাকে, দেখি যদি ডান পাশে, তাহলে সেই সমস্যাটাকে আমরা কি বলি? ডেক্সট্রোকার্ডিয়া। এছাড়াও এক্সরে করানোর মাধ্যমে আমরা হার্টের সাইজ বুঝতে পারি। একটা নর্মাল মানুষের হার্টের সাইজটা যদি আমরা দেখি যে এক্সরে করানোর পর হার্টটা, এই যে এক্সরে ফিল্মটা তোমরা দেখছো, হার্টটা সাইজ অনেক বড়। তো হৃৎপিণ্ড যখন নর্মাল সাইজের থেকে অনেক বেশি বড় সাইজ হয়ে যায়, এই সমস্যাটাকে আমরা তখন বলি কার্ডিওমেগালি। কি বলি? কার্ডিওমেগালি। কার্ডিও মানে তো হৃৎপিণ্ড, আর মেগালি মানে হচ্ছে মেগা, আর মেগা মানে কি? বড়। তাহলে হৃৎপিণ্ড যখন সাইজের চেয়ে বড় হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কার্ডিওমেগালি। আর একটা শব্দ শিখলাম, হৃৎপিণ্ড যখন বাম পাশে না থেকে ডান পাশে থাকে। নর্মালি তো বুকের বাম পাশে হৃৎপিণ্ড থাকার কথা, হার্ট থাকার কথা, বাট ডান পাশে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া। যাই হোক, তাহলে এই ছিল আমাদের বিভিন্ন টাইপের ইনভেস্টিগেশন। যে ইনভেস্টিগেশনগুলো তুমি যদি সুন্দরভাবে সঠিকভাবে জানো, তাহলে যখন একটা ডাক্তার তোমার এগুলো সাজেস্ট করবে, তুমি অবশ্যই বুঝতে পারবা যে কেন এই টেস্টটা করতে দিছে, ঠিক আছে। তাহলে সবাই একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত যে টেস্টগুলো বলিয়েছি সবগুলো বুঝতে পারছো কিনা। এইগুলো জানলেই হবে, ঠিক আছে। বিশেষ করে ইসিজি কখন করি আমরা, এই ব্যাপারটা তো তোমার মনে রাখতে হবে। একদম প্রাথমিক টেস্ট হচ্ছে ইসিজি, ঠিক আছে। ট্রোপোনিন আইটা জানতে হবে, কারণ হার্ট অ্যাটাক খুবই কমন, হ্যাঁ। হসপিটালে ট্রোপোনিন আই সারাদিনই মানে হার্ট অ্যাটাকের পেশেন্ট আসতেছে। সো ট্রোপোনিন আই খুবই কমন একটা ব্যাপার। তো যখন কোনো একটা কারণে তোমার হসপিটালে আজ হোক না হোক, যদি কোনো দিন যাওয়া লাগে, অবশ্যই তুমি এই শব্দগুলো কানে শুনলে তখন বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা টেস্টগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। চলো আমরা এখন একটু পরবর্তী জিনিস নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে পেসমেকার। দেখো, কথা হচ্ছে যে আমরা জানি আমাদের যে নর্মালি হার্টের ভিতরে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে কে? এসএ নোড। নর্মালি হার্টের ভিতরে ইলেকট্রিক সিগন্যাল কে তৈরি করতেছিল? এসএ নোড। তোমরা জানো যে এরকম জায়গায় ছিল কে? এসএ নোড,
এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা পেসমেকার, কিন্তু কোনো কারণে এই এসএ নোড প্রতি মিনিটে যে ইম্পালসটা তৈরি করার কথা সেটা করতে পারতেছে না, তাইলে সে কি এবি নোডে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিতে পারবে? পারবে না, তাই না? তাহলে কথা হচ্ছে মেইন ইলেকট্রিক বা কারেন্টের যে মেইন মানে স্টেশন, ওই জায়গায় যদি মানে সমস্যা হয়ে যায় তাহলে পরবর্তী জায়গায় তো আর পাবে না। মনে করো বিভাগীয় পর্যায়ে যে ইলেকট্রিক যে স্টেশন, সেখান থেকে জেলায় সাপ্লাই হয়, জেলা থেকে পরে মনে করো উপজেলা থেকে বাড়ি, কারণ বিভাগেই সমস্যা হয়ে গেছে, তাহলে জেলা পর্যায়ে কি সাপ্লাই পাবে? উপজেলা পর্যায়ে তো আরও কম পাবে, তাই না? তাহলে এসএ নোডে সমস্যা হয়ে গেলে তখন কিন্তু এভি নোড, বান্ডেল অফ পারকিনজি ফাইবার তারা সিগন্যাল কম পাবে, আলটিমেটলি সিস্টোল ঠিক মতো হবে না। মুক্তাদির ভাই, এখন তখন কি করা হয়, এরকম বাইরে থেকে একটা মেশিন লাগায় দেওয়া হয়। এই যে বাইরে থেকে যে মেশিন, এটাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল পেসমেকার বা কৃত্রিম পেসমেকার। তোমরা একটা কৃত্রিম পেসমেকারের ছবি দেখতে পাচ্ছ, এইটা অপারেশন করে বুকে লাগায় দেওয়া হয়। ঠিক আছে, আমি দেখি তোমাদের একটা ছবি দেখানোর চেষ্টা করি। দাঁড়াও, এই যে দেখো, এই যে হচ্ছে একটা তোমাদের পেসমেকার বসানো একজন পেশেন্ট, তার হচ্ছে অপারেশন করার পরের ছবি। ঠিক আছে, এই যে ভিতরে হচ্ছে পেসমেকার লাগানো। ঠিক আছে, এই যে ভিতরে হচ্ছে পেসমেকার লাগানো, এই যে পেসমেকার লাগানো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দেখো পেসমেকার এখানে বসানো হয়েছে, এন্ড এখান থেকে লিডগুলা টেনে টেনে সেই এসএ নোড যেখানে থাকে সেখানে লাগাই দিয়ে হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই সুপিরিয়র ভেনা কাভা, বুঝতে তো পারতেছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাইলে আমরা এই পেসমেকার নিয়ে এখন পড়াশোনা করব। ঠিক আছে, এখন এই পেসমেকার আসলে জিনিসটা কি? দেখো, এসএ নোডের কাজ কি ছিল? ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা। তো তুমি বলো, তোমার বাসায় যখন ইলেকট্রিক সিগন্যাল চলে যায়, তখন এই ইলেকট্রিক সিগন্যাল কে তৈরি করে? কোনো একটা মেশিন তো বসালে ইলেকট্রিক সিগন্যাল পাওয়া যায়, সেই মেশিন কি? জেনারেটর। তাহলে এটা হচ্ছে একটা কম্পিউটারাইজ একটা জেনারেটর। ঠিক আছে, ছোট্ট সাইজের একটা জেনারেটর, যার ভিতরে ব্যাটারি থাকে। ঠিক আছে, এর ভিতরে ব্যাটারি আছে। এই ব্যাটারিটা তোমার জানতে হবে যে কি ব্যাটারি। এর ভিতরে থাকে লিথিয়াম ব্যাটারি। এটা কিন্তু এমসিকিউ আসে যে কৃত্রিম পেসমেকারের ভিতরে যে ব্যাটারি, এটা কোন ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি। এখন তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে তোমাদের এ প্লাস পাওয়ার পরীক্ষা না, এইচএসসি পরীক্ষা হচ্ছে এ প্লাস পাওয়া দেওয়ার পরীক্ষা, আর অ্যাডমিশন হইতেছে তোমার কীভাবে বাদ দিবে সেই পরীক্ষা। তখন তোমারে কনফিউজ করার জন্য তারা যেন কি দেবে? লিথিয়াম আয়ন লিখে দেবে। তুমি তো গদবাদা মুখস্থ করে গেছো লিথিয়াম, এখন তুমি লিথিয়াম আয়ন পেয়ে খুব খুশি, এটা তুমি দাগা দিয়ে আসলাম। লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি দুইটা পুরোপুরি ভিন্ন ব্যাটারি, দুইটা পুরোপুরি ভিন্ন। তাহলে একটা হচ্ছে লিথিয়াম আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন, দুটার মধ্যে মেইন পার্থক্য কি? চলো, তাহলে একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন। দেখি দুইটা নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে তোমাদের অনেকেই জানতে সুবিধা হবে। তাহলে একটা লিথিয়াম ব্যাটারি আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন। দেখি লিথিয়াম আয়ন নিয়ে কিছু বলি, লিথিয়াম ব্যাটারি। ওকে, এই পাশে আমি লিথিয়াম নিয়ে কিছু বলতেছি, লিথিয়াম আয়ন, এইটা ভার্সেস ওইটা। প্রথম যে ব্যাপার, লিথিয়াম যে ব্যাটারি, এই ব্যাটারি হচ্ছে নন রিচার্জেবল, মানে এই ব্যাটারি চার্জ দেওয়া যায় না। কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, সেটা হচ্ছে রিচার্জেবল, মানে এটা চার্জ দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চার্জ দেওয়া যায়, রিচার্জেবল। এটা হচ্ছে রিচার্জেবল। এগুলো বইতে লেখা নেই, এগুলো বইয়ের একদম গদবাদা মুখস্থ, বইতে টুকায়ও তুমি পাবা না। এগুলো হচ্ছে জাস্ট আমরা যখন অ্যাডমিশন ফেস করে আসছি, বিভিন্ন সময় পড়ানোর সময় বিভিন্ন প্রশ্ন সলভ করতে গেছি, তখন করাইছি স্টুডেন্টদের, তখন এগুলো আমরা পাইছি আর কি। ঠিক আছে, এই টাইপের তোমার কনফিউশন করতে পারে। আর এটা হচ্ছে নন রিচার্জেবল, এটা হচ্ছে নন রিচার্জেবল। ঠিক আছে, তাহলে লিথিয়াম ব্যাটারি কোথায় ইউজ করা হয়? তুমি তো দেখলাই কৃত্রিম পেসমেকার ইউজ করছি। তাহলে ব্যবহার কোথায় করা হয়? কৃত্রিম পেসমেকারে ব্যবহার করি। আর কোথায় ব্যবহার করি? ক্যালকুলেটরে ব্যবহার করি। মাঝে মধ্যে ঘড়িতেও ব্যবহার করা হয়। কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় ব্যবহার করা হয়? আজকেই যাদের বাসায় বাটন মোবাইল আছে, বাটন মোবাইলটা খুলবা, খুললে ব্যাটারিটা বাইর করবা, ব্যাটারি খোলার সাথে সাথে দেখবা ওর গায়ে লিথিয়াম আয়ন ব্যাটারি লেখা আছে।
তাহলে মোবাইলের মধ্যে যে ব্যাটারি সেটা কোন ব্যাটারি? লিথিয়াম আয়ন। এই কারণেই তো মোবাইল চার্জ দিলে চার্জ হয়, চার্জ দেওয়া যাবে, তাই না? কিন্তু এই পেসমেকারের ব্যাটারি কিন্তু চার্জ দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে শুধু লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের একটু বেসিক কথাবার্তা, তোমাদের দুই টাইপের ব্যাটারি নিয়ে একটু কথাবার্তা বললাম। ঠিক আছে, এখানে পেসমেকার নিয়ে কথাবার্তা বলছে, তুমি জানো এসএ নোটকে বলা হয় পেসমেকার। ওকে, তো আমরা পেসমেকার কেন বসালাম? কারণ আমাদের এসএ নোট যদি কোনো কারণে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যাইতে পারে বা কমে যাইতে পারে, তখন সেটাকে বলা হয় অ্যারিথমিয়া। তোমার হৃদস্পন্দন নর্মাল থেকে যদি বেড়ে যায় বা কমে যায়, তখন সেটাকে বলা হয় অ্যারিথমিয়া। ঠিক আছে, ওকে। এই যে দেখো পেসমেকার নিয়ে বইতে কথাবার্তা আছে, তার মধ্যে প্রথম লাইনে লেখা আছে যে এখানে কোন ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি। দেখছো, এগুলো আমার কথা না, এগুলো বইয়ের কথা। এবং এটা কি একটা কম্পিউটারাইজড জেনারেটর, এবং এই তারগুলাকে কি বলা হয়? লিড। ঠিক আছে, ওকে। তো এই পেসমেকার তিন টাইপের হয়, এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী আর ত্রিপ্রকোষ্ঠী। ব্যাপারগুলা কি তোমার খালি মনে রাখতে হবে যে কোন প্রকোষ্ঠ কোথায় সাপ্লাই দেয়। এই জন্য তুমি একটা হার্টের ছবি আঁকাও, মনে করো এটা হচ্ছে হার্টের 4টা চেম্বার। ঠিক আছে, তুমি এই চেম্বারের নাম তো জানোই, এটা কি? রাইট অ্যাট্রিয়াম। এটা কি? রাইট ভেন্ট্রিকল। এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তুমি শুধু মনে রাখবা এই চিহ্নটা। তাহলে কি হলো ব্যাপারটা? এক প্রকোষ্ঠী সাপ্লাই দেবে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামরে, দ্বিপ্রকোষ্ঠী সাপ্লাই দেবে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলরে, ত্রিপ্রকোষ্ঠী সাপ্লাই দেবে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এক প্রকোষ্ঠী মানে কি? এক, তাহলে শুধু একটারে সাপ্লাই দেবে, শুধুমাত্র ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল। দ্বিপ্রকোষ্ঠী মানে দুই, দুটোরে সাপ্লাই দেবে, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল। ত্রিপ্রকোষ্ঠী মানে তিন, তিনটাকেই সাপ্লাই দেবে। তাহলে শুধুমাত্র এই ছবিটা আঁকায় ফেলো, তাইলেই তোমার পড়া শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পেসমেকারের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটার বয়স সীমা কত? 7 থেকে 10 বছর। ঠিক আছে, তার মানে এই না যে একবার লাগায় 10 বছর পরে যে হাজির হবো, তা না। যারা পেসমেকার লাগায় তারা প্রায় 1 মাস 1.5 মাস পর পরই তাদের চেক আপের জন্য আসা লাগে। ঠিক আছে, তাহলে সময়কালটা জানতে হবে, 7 থেকে 10 বছর। এরপরে আসি মেকানিক্যাল হার্ট। মেকানিক্যাল হার্ট প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর স্যারের নাম মনে রাখতে হবে, এবং এটার নাম কি ছিল? হার্টমেট 3। ঠিক আছে, এখন হচ্ছে ওপেন হার্ট সার্জারি। খুব সুন্দর একটা ছবি এখানে দেওয়া হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। সুন্দর একটা গান আছে, ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। তো এই গানে বলা হয় যে আপনি যখন আমার ওপেন হার্ট সার্জারি করবেন, দেখবেন যে আমার ভিতরে একজন মেয়ের উপসী ভারী থাকে। সো আপনি যখন আমার হার্টে কাটাছেঁড়া করবেন, আমার যত কষ্ট হোক হোক, কিন্তু তার জন্য কোনো কষ্ট না হয়। এই গানটা এরকমই বোঝানো হয়। তাহলে কথা হচ্ছে যে তার হৃদয়ে একজন মানুষ বসবাস করে, সো সে ওপেন হার্ট সার্জারি করতে গেছে ডাক্তারের কাছে, তো তখন এই গানটা সে গায় আর কি। ঠিক আছে, এবং ওটির টেবিল, এই গানটা খুবই পরিচিত গান কুমার বিশ্বজিতের। ওকে, তো এই ছিল মোটামুটি ওপেন হার্ট সার্জারির প্রথম দিককার কথাবার্তা। তো চলো আমরা একটু ওপেন হার্ট সার্জারি নিয়ে কথাবার্তা বলি। ওপেন হার্ট সার্জারি নর্মালি 3 টাইপের হয়। ঠিক আছে, আমরা একটু 3 টাইপের ওপেন হার্ট সার্জারি নিয়ে কথাবার্তা বলবো। দেখি এখানে তারা দিছে কিনা। ওপেন হার্ট সার্জারি 3 টাইপের হয়। আচ্ছা, তারা এখানে দেয় নাই, আমরা একটু লিখে লিখে পড়ে ফেলি। ওপেন হার্ট সার্জারি 3 রকম। এটা হচ্ছে অন পাম্প সার্জারি, তোমরা বই খুললে এটা পেয়ে যাবা। আর এটা হচ্ছে অফ পাম্প সার্জারি, অন পাম্প, অফ পাম্প, আর এটা হচ্ছে রোবোটিক সার্জারি। তাহলে ওপেন হার্ট সার্জারি সম্পর্কে তোমার এই 3টা কথা মনে রাখতে হবে, অন পাম্প, অফ পাম্প আর রোবোটিক। অন পাম্পের ক্ষেত্রে মনে রাখবা অন পাম্পে হার্ট অফ, অন পাম্পে হার্ট অফ উল্টা, আর অফ পাম্পে হচ্ছে হার্ট অন উল্টা। ব্যাপারটা কি? কথা হচ্ছে যে আমাদের হার্ট সেটা তো অনেক পাম্প করতেছে, তাই না? প্রায় মিনিটে 70 থেকে 80 বার। তো 1 মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে এতবার যদি পাম্প করে, বিট করতেছে, তাহলে তো সার্জারি করা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার। তো তখন কি করা হয় যে
মেডিকেশনের মাধ্যমে তখন হার্টটাকে অফ করে রাখা হচ্ছে। কিন্তু হার্ট অফ করলে তাহলে তো ব্লাড সার্কুলেশন চলতে পারবে না, তখন একটা মেশিনের সাহায্য নেওয়া হয়। সেই মেশিনটার নাম হচ্ছে কার্ডিও পালমোনারি বাইপাস। কার্ডিও পালমোনারি, এটা মেশিন, ঠিক আছে, বাইপাস মেশিন। এই মেশিনটা তখন সাহায্য নেওয়া হয়। তাহলে কথা হচ্ছে এই মেশিন কখন লাগবে? যখন হার্ট অফ। হার্ট অফ কখন থাকে? অন পাম্প সার্জারি ক্ষেত্রে। এখন আসো অফ পাম্প সার্জারি। এখন কথা হচ্ছে এক্ষেত্রে হার্ট পুরোপুরি অফ করা হয় না, হার্টের যে বিট সেই বিটটা কমায় নেওয়া আসা হয়, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে আর কার্ডিওপালমোনারি বাইপাস মেশিনের দরকার পড়ে না, তাহলে মেশিন এক্ষেত্রে লাগে না। আর রোবোটিক সার্জারি হচ্ছে পুরোপুরি কম্পিউটারাইজড রোবোটিক হ্যান্ডের মাধ্যমে সার্জারি করা, যেটা খুবই সূক্ষ্ম অপারেশন এবং খুবই সাকসেসফুল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ওপেন হার্ট সার্জারি নিয়ে কথাবার্তা। এখন আসো করোনারি বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি মানেই হচ্ছে অন্য একটা রাস্তা, ঠিক আছে। দেখো এই যে করোনারি ধমনীটা সাপ্লাই দিতেছিল এখানে, এই যে ব্লক হয়ে গেছে, এই যে দেখো ব্লক হয়ে গেছে। এখন তখন কি করলো, পাত থেকে একটা ভেইন কাটছে, ভেইন কাটে পরে এই যে আমরা তো জানি অ্যাওর্টের এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে সাপ্লাই হয়, ওরা কি করছে ভেইনটা পুরোপুরি এখানে সেট করে দিছে, এই যে দেখো। তাহলে পুরো ব্যাপারটা খেয়াল করো, এই যে দেখো এখান থেকে টাইনে এই যে লাগাই দিছে। তাহলে এখন অক্সিজেনযুক্ত রক্ত এই যে এই নলের মাধ্যমে এখানে যাইতে পারবে। তাহলে এখানে ব্লক থাকলেও সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে একটা রাস্তাতে তুমি যাচ্ছিলে, এই রাস্তায় এখানে ব্লক, তো তুমি কি করলা, এই রাস্তা ঘুরে পরে আর একটা রাস্তা দিয়ে সেখানে গেলা, ঠিক আছে। তো এই হচ্ছে বাইপাস সার্জারি আর কি। জাস্ট তোমার বাইপাস সার্জারি রিডিং পড়লেই হবে, এত বেশি কঠিন কিছু না। জাস্ট একটা দাগানো লাইনগুলো একটু খেয়াল করো, দাগানো লাইনগুলো বই থেকে দাগায় রিডিং করে ফেলো, ঠিক আছে। ওকে ওকে এখন হচ্ছে এনজিওপ্লাস্টি। ওকে, এনজিওপ্লাস্টি কি? এনজিওপ্লাস্টি ব্যাপারটা হচ্ছে যে হৃৎপিণ্ডের ভিতরে করোনারি ধমনীর ভিতরে ব্লক হয়ে গেছে। ব্লক হলে তখন আমরা কোন টেস্ট করাই? এনজিওগ্রাম। এবং এনজিওগ্রাম করানোর সময় তখন যদি দেখা যায় ব্লকের পার্সেন্টেজ অনেক বেশি, তখন কি বলা হয় যে হার্টের রিং পরাইতে হবে, তাই না? বাঙালিরা যা বলে, সাধারণ মানুষজনের কাছে তো এইটাই হার্টের রিং পরানো। বাট এই হার্টের রিং পরানোটাকে আমরা বলি হচ্ছে এনজিওপ্লাস্টি। কি বলি? এনজিওপ্লাস্টি। কীভাবে পরানো হয় দেখো, মনে করো এই হচ্ছে সেই ক্যাথেটার বা এই হচ্ছে সেই মেইন ওদের তার, তো যেটা দিয়ে করোনারি ধমনীর মধ্যে ঢুকানো হয়। করোনারি ধমনীর ভিতরে ঢুকানোর পরে এই তারের মাথায় থাকে ক্যামেরা দিয়ে দেখা হয় যে করোনারি ধমনীতে কতটুক ব্লক আছে, পার্সেন্টেজ, ঠিক আছে। তো এই যে নলটা যদি দেখছে যে ব্লক অনেক বেশি, সেক্ষেত্রে তো দেওয়ার পরে এই নলের গঠনটা এরকম, দেখো এতে নীল কালারের একটা বেলুন লাগানো আছে, আর তার উপরে লাগানো আছে একটা তারের জালি। তো ওরা কি করে, বাইরের থেকে তখন হাওয়া পুশ করলে বেলুনটা তখন ফুলতে থাকে। আর বেলুনের উপরে কি লাগানো আছে? তারের জালি তখন ফুলতে থাকে। বেলুন যেহেতু ফুলতেছে, তারের জালিও তখন ফুলে। তারের জালি যখন ফুলে গেছে, তখন তারা বেলুনের হাওয়া আবার কমায় দেয়। কিন্তু বেলুন হাওয়া কমে গেলে বেলুন তো ছোট হয়ে গেল, কিন্তু তারের জালি তো আর ছোট হয় না। এই যে তারের জালি সেট হয়ে গেল ভিতরে, ওই তারের জালিটাই হচ্ছে সেই রিং, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এনজিওপ্লাস্টিক টেকনিক। তো এনজিওপ্লাস্টি কয় রকমের হয়? 4 রকম। জাস্ট 4 রকমের তুমি নাম জানবা, ঠিক আছে। বেলুন এনজিওপ্লাস্টি, লেজার, করোনারি অ্যাথেরেক্টমি, আর এটা হচ্ছে করোনারি স্টেন্টিং। এই 4 ভাবে আমরা এনজিওপ্লাস্টি করাই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এই চ্যাপ্টারে আমাদের আর তেমন কিছু বাকি নাই। এখানে কিছু তারা প্রশ্ন দিয়ে রাখছে যে করোনারি হার্ট ডিজিজে আওতাভুক্ত রোগ 9 কোনটা। তুমি এগুলো একটু আগে পড়ে আসছো, যে অ্যানজাইনা হার্টের একটা রোগ, মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে হার্ট অ্যাটাক হার্টের রোগ, আনস্টেবল অ্যানজাইনা হার্টের রোগ। তাহলে এই যে 2 নাম্বার যেটা, এটা আমাদের হার্টের রোগ নয়, তাই না? খুব সুন্দর করে তোমরা এগুলো পারতেছো, ওই তো একই জিনিস। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, ঠিক আছে। আমরা এখন আর এই প্রশ্নগুলো নিয়ে বেশি একটা কথা বলবো না। দেখতে দেখতে আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা চেষ্টা করছি পুরো রক্তের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, যেগুলো পড়লে ক্লাস করলে তুমি বাকি জিনিসগুলো খুব সহজেই, বাকি জিনিস বলতে তেমন কিছুই নাই, ছোটোখাটো 2টা টপিক হয়তো এই চ্যাপ্টারে বাকি আছে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে লসিকার যে টপিকটা, আর রক্ত কিভাবে জমাট বাঁধে সেই ব্যাপারগুলো। তো যাই হোক, আমি ওই ইনফরমেটিভ যে তথ্যভিত্তিক যে ব্যাপারগুলো ওইগুলোতে যাই নাই। আমি একদমই তোমাদের মিল রেখে পড়ানোর চেষ্টা করছি, যেহেতু হার্টের ভিতরে ঢুকে গিয়েছি, সেখান থেকে রক্ত সংবহন, সেখান থেকে কার্ডিয়াক সাইকেল, সেখান থেকে মায়োজেনিক নিয়ন্ত্রণ,
অ্যান্ড পরে হার্টের রোগগুলা দিয়ে এবং হার্টের যে রোগ হয়, ট্রিটমেন্ট হয়, টেস্ট হয়, এগুলো দিয়ে মোটামুটি আমরা চ্যাপ্টারটা শেষ করলাম আর কি। ছোটোখাটো যে ব্যাপারগুলো আছে ইনফরমেটিভ, সেগুলো তোমাদের রিডিং পড়ে নিতে হবে একটু নিজেদের মতো। সো এই ছিল আমাদের রক্ত সংবহনের পুরো ক্লাসগুলা। তো তোমরা আশা করি সবাই উপকৃত হয়েছো এই 4টা মাস্টার ক্লাসের মাধ্যমে, এবং যারা আজকে শুধু ক্লাস করছো তারা অবশ্যই আগের ক্লাস 3টা করে নেবা, দেখবা যে এই চ্যাপ্টারে অবশ্যই আর কোথাও পড়া লাগবে না তোমার, এইটুক ক্লাস করলেই এই চ্যাপ্টারের উপরে তুমি বস হয়ে গেছো। ঠিক আছে, বাকি টপিক, বাকি যে লেখাগুলো তুমি এমনিই বুঝতে পারবা, কারণ মেইন বেসিক তো ক্লিয়ার। ঠিক আছে, তো এই ছিল আমাদের ব্যাপার। তোমরা জানো যে আমরা খুব দ্রুতই আমাদের বায়োলজি যে অন্যান্য ক্লাসগুলো, অন্যান্য চ্যাপ্টার, সেগুলো শুরু করতে যাচ্ছি। সো তোমরা যারা এখনও সেই ব্যাপারগুলো ডিটেইলস জানো না, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, সেখানে ডিটেইলস জানিয়ে দেবো আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর যে কোনো সমস্যায় তুমি পেসমেকারের যে পেজ আছে, গ্রুপ আছে, সেখানে জানাতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তুমি যোগাযোগ করতে পারো। ঠিক আছে।